সবার কি অবস্থা? আজকের এই সিনেম্যাটিক বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আজ আমরা চিন্তা করুন তো নিউ অরলিন্সের একটা সাধারণ, রিল্যাক্সিং ট্যুরিস্ট বাস রাইড, আর সেটা যদি চোখের পলকে একটা ভয়াবহ দুঃস্বপ্নের রূপ নেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশৃঙ্খলা, আতঙ্ক আর বিশাল সাইজের দানব মাকড়সার এক অদ্ভুত জগতে আজ আমরা ডুব দিতে যাচ্ছি। চলুন এই ক্রেজি ডিজাস্টারের পেছনের পুরো কাহিনীটা একটু ভেঙে দেখা যাক। গল্পের এক লোকাল কনস্পিরেসি থিওরিস্টের একটা কথা দিয়ে শুরু করা যাক। সে বলেছিল, পৃথিবীর ৭১% যদি জন হয়, তবে তারা সবসময় ডাঙাতেই কেন হামলা করে। কথাটা বেশ মজার, তাই না? এই একটা ডায়লগে কিন্তু বুঝিয়ে দেয় আমরা এখানে কোনো সিরিয়াস, নিডেড সায়েন্স ফিকশন নিয়ে কথা বলছি না, বরং আমরা এমন এক বিনোদনমূলক আর অদ্ভুত বিপর্যয়ের গল্প দেখতে যাচ্ছি যেখানে লজিকের চেয়ে অ্যাকশন আর পাগলামিটাই বেশি। তো আজকের এই পুরো ঘটনাটাকে আমরা ৪টা ভাগে ভাগ করেছি। ১. নিউ অরলিন্সের রহস্যময় ভূকম্পন। ২. এই দানব মাকড়সাদের শরীরতত্ত্ব। ৩. বেঁচে থাকার জন্য মানুষের প্রাণপণ লড়াই। আর সবশেষে রানীর সাথে সেই চূড়ান্ত সংঘাত। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, ট্রেমার্স ইন নিউ অরলিন্স। বিপদের শুরুর দিকের সংকেতগুলোকে মানুষ কিভাবে একদমই পাত্তা দেয়নি, সেটাই এখন দেখব। পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে চলে যায় সেটা আসলে ভাবার মতো। প্রথম রাতে মাত্র 4.5 মাত্রার একটা ভূমিকম্প হলো, আর সাথে কিছু অদ্ভুত কামড়ের ঘটনা। কিন্তু সবাই ভাবল, দূর, এটা কোনো ব্যাপারই না। এরপর সকাল হতেই দেখা গেল বোট আর বাস ট্যুরগুলো কি এক রহস্যময় কারণে বন্ধ হয়ে যাচ্ছে। আর দুপুর গড়াতেই পুরো শহর জুড়ে রীতিমতো দানব মাকড়সাদের ফুল স্কেল ইনভেশন। মানে লুইজিয়ানার একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন কয়েক ঘন্টার মধ্যে কিভাবে একটা মরণপর্ণ লড়াইয়ে পরিণত হলো, জাস্ট ভাবা যায় না। এখন প্রশ্ন হলো, মাটির নিচ থেকে হঠাৎ এই দানবরা এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে ফ্র্যাকিংয়ের মধ্যে। এটা মূলত জীবাশ্ম জ্বালানি তোলার জন্য মাটির নিচের পাথর ভাঙার একটা প্রসেস। গল্পের এই সিউডো সায়েন্টিফিক ব্যাখ্যাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানুষের এই ক্রমাগত খোঁড়াখুড়ির কারণেই মাটির নিচে হাজার বছর ধরে আটকে থাকা একটা প্রাগৈতিহাসিক ইকোসিস্টেম, মানে একটা আস্ত হারানো জগৎ, হঠাৎ করেই জেগে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই মাকড়সাগুলো যে পরিবেশে বড় হয়েছে, সেটা শুধু সাধারণ কাদামাটি বা পাথর ছিল না। মাটির নিচের ওই স্তরটা ছিল একদম হাইলি কম্বাস্টেবল বা অত্যন্ত দাহ্য বায়োগ্যাসে ভর্তি। আর ঠিক এই গ্যাসীয় পরিবেশটাই মাকড়সাদের বায়োলজিতে এমন এক অদ্ভুত আর প্রাণঘাতী পরিবর্তন এনেছে, যা শুনলে আপনাদের পিলে চমকে যাবে। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, অ্যানাটমি অফ দ্য স্পাইডার্স। মুভির বায়োলজি টিচার চার্লির দেওয়া ব্রেকডাউন থেকে এই দানবদের রোমহর্ষক শরীর তত্ত্বটা একটু বুঝে নেওয়া যাক। আমাদের চেনা সাধারণ মাকড়সা আর এই স্পাইডার কুইক দানবদের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। নর্মাল মাকড়সা একদম ছোট্ট, আর এরা একটা প্রমাণ সাইজের কুকুরের চেয়েও বড়। সাধারণ মাকড়সা জাল বনে, বিষ ঢালে, আর এরা লিটারালি মুখ দিয়ে আগুন ছোড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এদের বংশবৃদ্ধির স্টাইলটা তো আরও ডার্ক। জালের মধ্যে ডিম পাড়ার বদলে এরা সরাসরি জ্যান্ত মানুষের শরীরে প্যারাসাইটের মতো ডিম পুশ করে দেয়। বিবর্তনের এই অদ্ভুত জাম্পটা একই সাথে ভয়ঙ্কর এবং ফ্যাসিনেটিং। মাটির নিচে হাজার বছর ধরে ঘুটঘুটে অন্ধকারে থাকার কারণে এরা কিন্তু পুরোপুরি অন্ধ। তাহলে শিকার করে কিভাবে? বাদুড়ের মতো শব্দ বা ইকোলোকেশন ব্যবহার করে। এদের নার্ভাস সিস্টেমটাও খুব সিম্পল, পুরোটাই গ্যাংলিয়া বা স্নায়ুগুচ্ছ দিয়ে তৈরি। তো ব্রেন কম আর চোখেও দেখে না, সব মিলিয়ে এরা হয়ে উঠেছে মারাত্মক অ্যাগ্রেসিভ। একটু শব্দ পেলেই একদম পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। এখানেই মুভির সবচেয়ে ক্রেজি কিন্তু কুল সায়েন্টিফিক আইডিয়াটা আসে। সাধারণ মাকড়সার যেখানে জাল তৈরির গ্ল্যান্ড থাকে, এই দানবগুলোর সেখানে আছে আস্ত বায়োগ্যাসের থলি। ওই যে মাটির নিচে দাহ্য গ্যাসের কথা বলেছিলাম না, এরা ওই গ্যাস নিজেদের শরীরে জমিয়ে রাখে, আর সেটা ব্যবহার করে মুখ দিয়ে রীতিমতো ফ্লেম থ্রোয়ারের মতো আগুনের গোলা ছুটতে পারে। জাস্ট ইম্যাজিন। এবার আসি এদের সবচেয়ে জঘন্য আর বিভৎস পার্টে, ওভিপজিটর। এটা একটা সুচালু জৈবিক অঙ্গ। মাকড়সাগুলো এটা দিয়ে মানুষের হাড় আর চামড়া ফুটো করে সরাসরি জ্যান্ত শরীরের ভেতর ডিম পেড়ে দেয়। মুভির শুরুতেই আমরা এমন কিছু ভিকটিম দেখি যাদের ঘুমের মধ্যে কামড়ানো হয়েছিল, আর সকালে তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়।
কারণটা হলো এই ডিম পাড়ার পুরো প্রসেসটা সরাসরি মানুষের নার্ভাস সিস্টেমকে একদম ধ্বংস করে দেয়। এবার আমরা যাচ্ছি তৃতীয় পর্বে, দ্য ফাইট ফর সার্ভাইভাল। এতক্ষণ তো দানবদের অ্যানাটমি দেখলাম, এবার মানুষের দিকটা দেখা যাক। এক ছন্নছাড়া ট্যুর গাইড আর তার প্যানিকড যাত্রীদের টিকে থাকার লড়াই। আমাদের মেন ক্যারেক্টার পল, তার একটা ডায়লগ আছে, আমি একজন ট্যুর বাস ড্রাইভার, কোনো সুপারহিরো নই। কথাটা একদম পারফেক্ট। পল মূলত ডিমোশন পাওয়া একটা প্লেবয় টাইপ ট্যুর গাইড, কিন্তু হুট করেই তাকে এক বাস ভর্তি ঘ্যান ঘ্যান করা পর্যটকদের জীবন বাঁচানোর বিশাল দায়িত্ব নিতে হয়। বুঝতেই পারছেন, বেচারা একদমই প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। তবে সার্ভাইভ করার জন্য সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং ক্রিয়েটিভ আইডিয়াটা আসে একটা ইমার্জেন্সির সময়। বাসের এক যাত্রীর মারাত্মক অ্যাজমা অ্যাট্যাক হয়, শ্বাস একদম বন্ধ হয়ে আসছিল, আর সেই চরম প্যানিকের মধ্যে তার ইনহেলারটাও হারিয়ে যায়। তখন পল আর তার টিম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা ডিপ সি ডাইভিংয়ের জন্য রাখা হিলিয়ক্স গ্যাস ব্যবহার করে। শ্বাসনালীর ব্লক বাইপাস করে লাংসে বাতাস পাঠানোর জন্য এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। কিন্তু এখানে একটা বড় ক্যাচ আছে, আর সেটা হলো এই ৫ সংখ্যাটা। ওই হেলিয়ক্সের ট্যাঙ্কগুলো কিন্তু বাসে ছিল না, ওগুলো ছিল নদীর ঠিক ৫ মাইল উজানে একটা নৌকার মধ্যে। তার মানে বুঝতে পারছেন, একটা সাধারণ মেডিকেল এমার্জেন্সি হঠাৎ করেই ৫ মাইলের একটা ডেডলি ফ্যাচ কোয়েস্টে পরিণত হলো। চারিদিকে ফায়ার ব্রিদিং মাকড়সা, আর এর মধ্যে ৫ মাইল পাড়ি দেওয়া আক্ষরিক অর্থে সুইসাইড মিশন। আর এই বাচ্চার লড়াইয়ের মধ্যেই আসে মুভির সবচেয়ে ইমোশনাল টার্নিং পয়েন্ট। পলের বাবা পপস, তিনি ছিলেন একজন ভেটারান মাইন্ড ডিফিউজার। নিজের সন্তান আর বাসের সাধারণ যাত্রীদের বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবনটা স্যাক্রিফাইস করেন। তার এই আত্মত্যাগী মূলত বাকিদেরকে মিলিটারি সেফ জোনে পৌঁছানোর জন্য সে মহামূল্যবান সময়টুকু এনে দেয়। সবশেষে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল অ্যাক্টে, কনফ্রন্টিং দ্য কুইন। নিউ অরলিয়েন্স শহরের ঠিক মাঝখানে হতে যাওয়া সেই এক্সপ্লোসিভ ক্লাইম্যাক্স। এ কুইন স্পাইডার কিন্তু অন্যদের মতো না, সে হলো পুরো প্রজাতির সেন্ট্রাল ব্রেন বা কেন্দ্রীয় মস্তিষ্ক। তার শরীরের বাইরের বর্ম এতটাই হেভি আর শক্ত যে মিলিটারির মিসাইলও সেটা ভেদ করতে পারে না, আর সে তখন শহরের ঠিক মাঝখানে একটা বিশাল বাসা বুনতে ব্যস্ত। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মাকড়সারা একটা হাইভ মাইন্ড হিসেবে কাজ করে, মানে রানীর উপর তারা এতটাই ডিপেন্ডেন্ট যে রানীকে মারতে পারলেই পুরো প্রজাতি একসাথে খতম। সিনারিওটা একবার চিন্তা করুন, একদিকে ন্যাশনাল গার্ডের অত্যাধুনিক সব সামরিক অস্ত্র, মিসাইল যা রানীর বর্মের সামনে জাস্ট ফেল মারছে, আর অন্যদিকে হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা এক সাধারণ ট্যুর গাইড। এই কন্ট্রাস্টটা আসলেই দারুণ। মাঝে মাঝে যে শুধু ভারী অস্ত্র থাকলেই হয় না, বরং সাধারণ মানুষের ডেসপারেট উপস্থিত বুদ্ধি গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়, এটাই তার প্রমাণ। পল রিয়েলাইজ করে যে বাইরে থেকে অ্যাট্যাক করে কোনো লাভ নেই, তাকে একদম ভেতরে যেতে হবে। তার ফাইনাল এবং সবচেয়ে রিস্কি মুভটা ছিল সরাসরি ওই দানবের মুখের সামনে ঝাঁপ দেওয়া। উদ্দেশ্য, রানীর শরীরের ভেতরে থাকা অত্যন্ত দাহ সেই গ্যাস ব্লাডার বা গ্যাসের থলিটা খুঁজে বের করে সেটা পাংচার করে দেওয়া। ওই দানবের এই একটাই বায়োলজিক্যাল উইকনেস ছিল, আর সেটাই ছিল যে তার শেষ সুযোগ। ঠিক ওই চরম মুহূর্তে পল বলে ওঠে, আমি তোমার মাকে ঠিক প্রমাণ করতে যাচ্ছি। একদম টিপিক্যাল বি মুভি হিরোদের মতো ব্রাভাডো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রানীর ওপর ফাইনাল অ্যাটাক করার ঠিক আগের মুহূর্তে এমন একটা ডায়লগ, এই ব্যাপারটাই মুভিটার টোন সেট করে দেয়। চরম বিপদের মধ্যেও যে সেন্স অফ হিউমার ধরে রাখা যায়, এটা তারই প্রমাণ। ফলাফল, ব্লাডারে আঘাত করার সাথে সাথে রানী প্রচণ্ড এক বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ওই যে বলেছিলাম হাইভ মাইন্ড, রানী মারা যাওয়ার কারণে সাথে সাথে একটা চেইন রিয়াকশন শুরু হয়, আর শহরের বাকি সব মাকড়সা মুহূর্তের মধ্যে মারা পড়ে। এরপর পলকে মিলিটারিরা রেস্কিউ করে, আর স্বয়ং প্রেসিডেন্ট তাকে দেশের সর্বোচ্চ সিভিলিয়ান অনার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পুরো হোল শেব্যাং। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। মাটির নিচে একটু বেশি খোঁড়াখুড়ি করার কারণেই যদি এমন একটা ভয়াবহ দুঃস্বপ্নের ঘুম ভেঙে যায়, তবে কে বলতে পারে আমাদের পায়ের নিচে ওই অন্ধকারের গভীরে আরও কত কি শান্ত হয়ে ঘুমিয়ে আছে। প্রকৃতির সাথে মানুষের এই অযাচিত ইন্টারফারেন্স ভবিষ্যতে আরও কি ডেকে আনবে, ভাবুন তো একবার। যাই হোক,
আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে।